প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে শুরু করব তোমাদের দিক কোসাইন এবং দিক অনুপাত এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলী কোশ্চেন নাম্বার 10 থেকে। আমি আগের ভিডিওতেই এই অধ্যায়েরই বর্ণনামূলক প্রশ্নাবলী কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত করানো হয়ে গেছে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার এই চ্যানেলে তোমরা এসএন দে বইয়ের সমস্ত অধ্যায়েরই সমস্ত কোশ্চেনের সমাধান পেয়ে যাবে। তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন চলে যায়। চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10, মনে করো এ বি সি ডি চারটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে। দেখো এ বি সি ডি চারটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে। এ বি এবং সিডি, এই এ বি এবং সিডি উভয় সরলরেখার উপর লম্ব, সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করতে হবে। তবে দেখো অঙ্কটি কিভাবে করব, আমরা করব কি এ বি সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব এবং সিডি সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব। দিক অনুপাত নির্ণয় করার পরে আমরা এ বি এবং সিডি উভয় সরলরেখার উপর লম্ব যে সরলরেখা থাকবে তার দিক কোসাইন সমূহ ধরে নেব। ধরো এল এম এন ধরে নিলাম। এবার আমরা দুটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সূত্র দিয়ে আমরা এল এম এন এর মান নির্ণয় করব। চলো প্রথমে লিখব আমরা যে এ বি সরলরেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে 4 - 2, 4 - 2, 5 - -3, 5 - ব্র্যাকেটে -3, 2 - ব্র্যাকেটে -1, 2 - ব্র্যাকেটে -1। এই টোটালটাকে কিন্তু বন্ধন দিয়ে ঘিরবে না, কারণ বন্ধন দিয়ে ঘিরা হয় একমাত্র স্থানাঙ্কের ক্ষেত্রে। যেহেতু এগুলো দিক কোসাইন তাই এদের বন্ধনই দেবে না। তো সমান সমান কত হবে, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, 5 আর 3 8, আর 2 আর 1 3। এবং সিডি সরলরেখারও আমরা দিক অনুপাত নির্ণয় করব। সিডি সরলরেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে 2 - -3, 2 - ব্র্যাকেটে -3, 3 - 4, 3 - 4, 5 - 1, 5 - 1। দেখো আমরা দিক অনুপাত কিভাবে বার করি তার সূত্রটা হয়তো মনে আছে, না থাকলে আমি আরেকবার লিখে দিচ্ছি। যদি দুটি সরলরেখার প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, ধরো x1 y1 z1 এবং x2 y2 z2 দুটি প্রান্ত বিন্দু জানা থাকে, তবে সেই সরলরেখাটির দিক অনুপাত হয় x2 - x1, y2 - y1, z2 - z1। এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এই দিক অনুপাত সমূহ নির্ণয় করলাম। তো এটা সমান সমান কত হবে 3 আর 2 5, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 4। এবার আমাকে ধরতে হবে, তো ধরি এ বি ও সিডি উভয় সরল রেখার ওপর লম্ব সরলরেখাটার নাম ধরে নাও ই এফ ধরে নিলাম। লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ হলো এল এম এন। ঠিক আছে, এবার দেখো ইএফ সরলরেখাটা এ বির উপর লম্ব, আবার ইএফ সরলরেখাটা সিডির উপর লম্ব। তবে আমরা লম্বের সূত্র ফেলতে পারবো। দেখব যেহেতু ইএফ সরলরেখাটি এ বি এর ওপর লম্ব, অতএব তবে দেখো ইএফ সরলরেখার দিক কোসাইন হচ্ছে এলএমএন আর এ বি এর দিক অনুপাত হচ্ছে 2 আর 3। ঠিক আছে, যেহেতু ইএফটা এ বি এর উপর লম্ব, তার মানে দিক কোসাইন এবং দিক অনুপাতের গুণফলের যোগফলটা কি হবে 0 হবে। তার মানে লিখতে পারবো আমরা 2L 2 × L প্লাস 8 × M প্লাস 3 × N সমান সমান 0। ইমপ্লাইজ করবে কত 2L প্লাস 8M প্লাস 3N = 0। আবার EF
সরল রেখাটি সিডি সরল রেখার ওপর লম্ব। ঠিক আছে, তবে একই রকম মানে 5l - 1m 4n প্রত্যেকটার গুণফলের যোগফলটা মানে 5l + -1 × m + 4 × n = 0 হবে। লম্বের সূত্র ইমপ্লাইজ করবে 5l - m + 4n = 0। এটাতে কি দেবো 1 নম্বর সমীকরণ, একে দেবো 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নং সমীকরণ থেকে পাই লিখব। 1 ও 2 নং সমীকরণ হতে পাই। আমরা কি করব, এল এম এন এর সমাধান করে বার করব। বজ্রগুণন পদ্ধতিতে এল লিখব, এম লিখব, এন লিখব। তোমরা বলবে স্যার অপনয়ন তুলনামূলক এগুলো পদ্ধতি চলবে না। এই অঙ্কের ক্ষেত্রে অপনয়ন তুলনামূলক কোনো পদ্ধতিই চলবে না, কেবলমাত্র বজ্রগুণন পদ্ধতির সাহায্যেই তোমাকে নির্ণয় করতে হবে। তবে দেখো এলটাকে যদি আমরা বন্ধ করে দাও কত হবে, 8 × 4 8 × 4 -3 × -1 3 × -1। এবার এমটাকে যদি বন্ধ করো তো 3 × 5 3 × 5 -2 × 4 2 × 4। এবার এই এনটাকে বন্ধ করলে কত হবে, 2 × -1 2 × -1 -8 × 5 8 × 5। এবার ইমপ্লাইজ করবে কত, এল বাই এখানে 4 4 32 32 + 3 32 আর 3 35 = m বাই 5 3 15 15 থেকে 4 2 8 বাদ, তো 15 থেকে 8 বাদ দিলে 7 = n বাই -2 -40 মানে -42 সমান যদি 7 দিয়ে কেটে দাও তো এল বাই হচ্ছে 7 5 35 m বাই 1 = n বাই 7 6 42। এখান থেকে দুটি পদ্ধতিতে করা যায়, এটাকে ল্যামডা ধরে করা যায় আর একটা সমান সমান এইভাবেও করা যায় যে √l² + m² + n² l² + m² + n² বাই √, প্রত্যেকটার বর্গের যোগফল মানে 5l² + 1l² + -6 তার স্কোয়ার। এটা সমান সমান হবে কত, উপরেরটা 1 বাই √25 + 1 + 36 সমান সমান হয়ে যাবে 1 বাই 36 6 5 11 11 12 2 থাকলো 1 3 2 5 1 6 √62। অতএব আমরা এল সমান সমান কত লিখতে পারবো, এল সমান সমান হচ্ছে 5 বাই √62, এম সমান সমান পাবো কত 1 বাই √62 আর এন সমান সমান পাবো -6 বাই √62। তো এটি তো ধরেছিলাম না, এলিমেন্টটাই ধরেছিলাম ইএফ সরলরেখার দিক কোসাইন। অতএব প্রদত্ত সরলরেখা দুটির উপর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ হলো সমান 5 বাই √62, 1 বাই √62, -6 বাই √62। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবার আরও একটি পদ্ধতি বললাম তোমাদের, সেই পদ্ধতিটা কিভাবে করবে, তোমরা এখান থেকে বাদ দিয়ে দেবে, এইটুকু অংশ বাদ দিয়ে দেবে আর এখানে ধরবে কি সমান সমান ল্যামডা। ঠিক আছে, ল্যামডা ধরলে এল সমান সমান কত হয়ে যাবে, এল সমান সমান হবে 5 ল্যামডা, এম সমান সমান কত হবে শুধু ল্যামডা আর এন সমান সমান হবে -6 ল্যামডা। আমরা জানি l² + m² + n² সমান 1, তবে এখানে 5 ল্যামডা তার স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস -6 ল্যামডা তার স্কোয়ার সমান 1। এখান থেকে পেয়ে যাব 25 ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 36 ল্যামডা স্কোয়ার সমান 1। এখান থেকে পাবো 62 ল্যামডা স্কোয়ার সমান 1, ইমপ্লাস করবে ল্যামডা সমান 1 বাই √62। দেখো পেলাম ল্যামডা সমান 1 বাই √62 পেলাম।
আর এখানে কত পেয়েছি 1/√62। তো তোমরা এই পদ্ধতিতে করতে পারো, অথবা ল্যামডার মান 1/√62 করে দিয়ে LMN এর মান বার করতে পারো। তো এই পদ্ধতিও বার করতে পারো অথবা এই পদ্ধতিতেও বার করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেই পদ্ধতিতে নির্ণয় করবে। তো আশা করছি অঙ্কটা বোঝা গেছে। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবারে কোশ্চেন নাম্বার 11 দেখো, দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করো যে এই 4টি বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আমরা ধরে নেব এই 4টি বিন্দুর স্থানাঙ্ক। ধরো একটা আয়তক্ষেত্র যদি হয় এরকম, তো আয়তক্ষেত্রের নাম যদি দাও ABCD, তবে ABCD বিন্দু 4টির স্থানাঙ্ক ধরে নিই। তো ধরি ABCD বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে 4, 2, -6, 5, -3, 1, 12, 4, 5 এবং 11, 9, -2 ধরে নিলাম। এবার করব কি, আমরা প্রত্যেকটা সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব। চলো বার করি। এখন AB সরলরেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান, দেখো AB, এটা A আছে, এটা B, এটা C, D, তাই তো। তো AB, তো B - A মানে 5 - 4, 5 - 4, -3, -2, 1 মাইনাস ব্র্যাকেটে -6 সমান সমান হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে হচ্ছে -5 আর এখানে হচ্ছে 7। এবার লিখবো এবির পরে হচ্ছে BC সরলরেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে, BC হলে 12 থেকে 5 বাদ 12 - 5, 4 মাইনাস ব্র্যাকেটে -3, 5 - 1 সমান সমান 7, 4, 3, 7, 5 থেকে 1 বাদ দিলে 4। BC পেয়ে গেলাম। CD বার করব। CD সরলরেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে, CD মানে 11 থেকে 12 বাদ 11 - 12, 9 - 4, -2 - 5 সমান সমান কত হচ্ছে -1, -5 হচ্ছে শুধু, এটা হচ্ছে -7। এবং DA সরলরেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে, DA মানে 4 - 11, 4 - 11, 2 - 9, -6 মাইনাস ব্র্যাকেটে -2 সমান সমান হচ্ছে, এটা হচ্ছে 7 4 11 মানে -7, এটা হচ্ছে -7 আর এখানে হচ্ছে -4। এবার দেখো তো AB সরলরেখাটা দিক অনুপাত আর হচ্ছে CD সরলরেখার দিক অনুপাত দুটো দেখো তো সেম আছে, মাইনাস বেশি আছে, তো মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, সেম হয়। তো তার মানে AB আর CD প্যারালাল। আর একই রকমভাবে BC এবং DA এই দুটি সরলরেখার দিক অনুপাতগুলো দেখো একই আছে, সংখ্যাগুলো শুধু মাইনাস দিয়ে গুণ করলে মিলে যাবে, তার মানে BC এবং DA সমান্তরাল। ঠিক আছে, তো অতএব বলতে পারবো আমরা AB সমান্তরাল কি CD এবং BC সমান্তরাল DA। ঠিক আছে, তো দিক অনুপাত থেকে আমরা বলে দিতে পারলাম যে কে কার সঙ্গে সমান্তরাল। এবার আমরা বলতে পারি যে বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় ত্রিভুজ কি সামান্তরিক। তো এখন সামান্তরিক প্রমাণ হয়ে গেছে। এবার সামান্তরিককে আমাকে দেখাতে হবে কি আয়তক্ষেত্র, তার মানে একটা কোণ আমাকে দেখাতে হবে 90 ডিগ্রি। তবে আমরা এবির সঙ্গে যদি BC বাহুটা দেখিয়ে দিই 90 ডিগ্রি তবেই হবে। তো এবি এবং BC তো দেখবো এখন এবি ও BC সরল রেখা থেকে পাই, এই দুটি সরলরেখা থেকে পাই, এদের গুণফলের যোগফলটা বার করে দেখবো। তো 7 × 1 + 7 × -5 + 4 × 7 সমান সমান নির্ণয় করবো কত হচ্ছে 7 - 7 × 5 = 35 + 28 সমান সমান 0। অতএব এবি ও BC সরল রেখা দুটি
দুটি পরস্পর পরস্পর লম্ব, অর্থাৎ অর্থাৎ এবি ও বিসি সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। প্রমাণ হয়ে গেল। তো কীভাবে দেখালাম? আমরা বিপরীত বাহুগুলি সমান্তরাল দেখালাম এবং এই কোণটা দেখালাম 90 ডিগ্রি, তবেই আমরা বলতে পারবো যে চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, দিক সংখ্যার সাহায্যে দেখাও যে পি কিউ আর এস বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, সামান্তরিকটি কি একটি আয়তক্ষেত্র হবে? তো পি কিউ আর এস বিন্দুগুলির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই পি কিউ আর এসটি একটি কি সামান্তরিকের শীর্ষবিন্দু হবে, মানে সামান্তরিক হবে পি কিউ আর এস দিয়ে। তো তোমরা এইভাবে করবে কি, এতটা পর্যন্ত করবে, যদি সমান্তরাল বেরিয়ে যায় তবে বলে দেবে সামান্তরিক। এবার সামান্তরিক হয়ে গেলে সেটা আয়তক্ষেত্র হবে কিনা তার জন্য কি দেখাতে হবে, এইটুকুটা দেখাতে হবে। তো সেম পদ্ধতিতে তোমরা কোয়েশ্চেন নাম্বার 12টা বাড়িতে করবে। দেখো এবারে কোয়েশ্চেন নাম্বার 13 সলভ করব। মনে করো দুটি সরলরেখার দিক অনুপাত সমূহ যথাক্রমে L1 M1 N1 এবং L2 M2 N2 প্রদত্ত সরলরেখা দ্বয়ের উপর লম্ব সরলরেখার দিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব যে যে দুটি সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে সেই দুটি লিখে নিই। তো প্রদত্ত সরলরেখা দুটির দিক অনুপাত সমূহ হলো L1 M1 N1 এবং L2 M2 N2। এবার আমার এই দুটি সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক অনুপাত নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেব, ধরি প্রদত্ত সরলরেখা দুটির ওপর লম্ব সরলরেখার দিক অনুপাত সমূহ হলো L M N ধরে নিলাম। এবার যেহেতু এই সরলরেখাটি এই দুটি সরলরেখার উপরই লম্ব, তার মানে আমরা লম্বের সূত্র ফেলতে পারবো, মানে L ইন্টু L1 প্লাস M ইন্টু M1 প্লাস N ইন্টু N1 সমান 0 হবে এবং L ইন্টু L2 প্লাস M ইন্টু M2 প্লাস N ইন্টু N2 সমান 0 হবে। তো এই সূত্রটা আমরা ফেলে দিই। দেখব যেহেতু সরলরেখাটি প্রদত্ত সরলরেখা দুটির উপর লম্ব, সুতরাং লম্বের সূত্র ফেলবো, কি হবে L1 L প্লাস M1 M প্লাস N1 N ইকুয়াল টু 0। প্রথম দুটো হলো প্রথম সরলরেখার ক্ষেত্রে হলো। এবার দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রের সঙ্গে যেহেতু লম্ব, তো এর সাথে একই করবো, L2 L প্লাস M2 M প্লাস N2 N ইকুয়াল টু 0। দুটাকে সমীকরণ দেবো 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 ও 2 নং সমীকরণ থেকে পাই L বাই M বাই N বাই বজ্রগণন পদ্ধতিতে সমাধান করব। তো L বাই করলে Lটা ঢেকে দাও, M1 N2 মাইনাস N1 M2 এমটাকে ঢেকে দাও N1 L2 মাইনাস L1 N2 তারপরে Nটাকে ঢেকে দাও, কত হবে L1 M2 মাইনাস M1 L2। তো এটা কি পেলাম আমরা, L M N এর মান পেলাম। আমাকে কি চেয়েছে, দিক অনুপাত। তো এটাই তো দিক অনুপাত। আমাকে যদি এটাকে দিক কোসাইনে বানাতে হতো তখন করতাম কি, এই রুট ওভার দিয়ে লিখতাম, তাই না, রুট ওভার দিয়ে লিখতাম এমনি করে।
আর যেহেতু আমাকে দিক কোসাইন বার করতে বলেনি, দিক অনুপাত বার করতে বলেছে, তাই সরলরেখাটির দিক অনুপাত এইগুলোই লিখব। অতএব নির্ণেয় সরলরেখার দিক অনুপাত সমূহ হলো m1 n2 মাইনাস n1 m2 কমা n1 l2 মাইনাস l1 n2 কমা l1 m2 মাইনাস m1 l2। এগুলোকে বন্ধনী দিয়ে ঘিরবে না, কারণ হচ্ছে দিক কোসাইন বা দিক অনুপাতকে বন্ধনী দিয়ে লেখা হয় না, কেবলমাত্র স্থানাঙ্ককে বন্ধনী দিয়ে লেখা হয়, তাই তোমরা এগুলোকে বন্ধনী দিয়ে লিখবে না। তবে নেক্সট অঙ্কের দিকে যাই, চলো। এবারে কোশ্চেন নাম্বার 14 দেখো। মনে করো পি এবং কিউ দুটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে, পি আর কিউ। যদি ও মূল বিন্দু হয় এবং ও এন সরলরেখা পি কিউ সরলরেখার উপর লম্ব হয়, ও হচ্ছে একটা মূল বিন্দু, এখানে ও মূল বিন্দু, এবং ও এন সরলরেখাটা, এটা যদি এন বিন্দু হয়, ও এন সরলরেখাটা পি কিউ এর উপর লম্ব যদি হয়, তবে এন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তবে তোমাকে এই এন বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো ও যেহেতু মূল বিন্দু, তো ও এর স্থানাঙ্ক কত? 0 0 0। এবার এই অঙ্কটাই কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 6-এ করেছি, সেম অঙ্ক। ওখানে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারছো, তো এখানে এন বিন্দুটাই তো হলো পাদবিন্দু। তার মানে এন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো কিভাবে? আমরা ধরে নেব যে এন বিন্দুটি পি কিউ সরলরেখাকে 1:λ অনুপাতে বিভক্ত করেছে, তবে আমরা এন বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারবো। তো আমি তোমাদের রাফলি করে দেখাচ্ছি, তোমরা কোশ্চেন নাম্বার 6-এর মতো করে লিখে নেবে। তো তোমরা প্রথমে লিখবে যে এন বিন্দুটি পি কিউ সরলরেখাকে 1:λ অনুপাতে বিভক্ত করেছে, তবে এন বিন্দুর স্থানাঙ্ক কত পাবে? এন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে তোমরা ল্যামডা ইন্টু -1 -9 ল্যামডা প্লাস 11 বাই ল্যামডা প্লাস 1 কমা দিয়ে 4 ল্যামডা প্লাস 0 বাই ল্যামডা প্লাস 1 কমা দিয়ে হয়ে যাবে তোমার 5 ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1। এন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার ও এন সরলরেখার দিক অনুপাত বার করবে। ও এন এর দিক অনুপাত কত হবে? এটাই হবে, কারণ ও বিন্দু তো 0 0 0, তো এটা -0, এটা -0, এটা -0, তো এটাই থাকবে। তবে -9 ল্যামডা প্লাস 11 বাই ল্যামডা প্লাস 1, 4 ল্যামডা বাই ল্যামডা প্লাস 1 আর 5 ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1। এবার পি কিউ এই সরলরেখাটার দিক অনুপাত তোমরা নির্ণয় করবে। কত হবে? 11 মাইনাস -9 আর হচ্ছে 0 -4 আর হচ্ছে -1 -5, এটা সমান সমান কত হয়ে যাবে? 11 9 20, এদিকে হচ্ছে -4 আর -6। যেহেতু ও এন লম্ব পি কিউ এর উপর, তাই এই দুটির গুণফলের যোগফল 0 হবে। তো 20 ইন্টু -9 ল্যামডা প্লাস 11 বাই ল্যামডা প্লাস 1 -4 ইন্টু 4 ল্যামডা বাই ল্যামডা প্লাস 1 -6 ইন্টু 5 ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। ইমপ্লাইজ করবে ল্যামডা প্লাস 1 লসাগু হবে, লসাগু দিয়ে ডান দিকে গুণ করলে 0-এর সঙ্গে ল্যামডা প্লাস গুণ করলে 0 হয়ে যাবে। তবে উপরের অংশটুকু থাকবে, তো 9 2 18 180 ল্যামডা প্লাস 11 2 22 220 মাইনাস 4 4 16 ল্যামডা মাইনাস 30 ল্যামডা প্লাস 6 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে কত? 180, এদিকে 6 হচ্ছে, আর 3 1 4 4 আর 4 12 2 থাকলো 1 1 1 1 1 2 মাইনাস 226 ল্যামডা প্লাস 220 আর 6 হচ্ছে 226 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে ল্যামডা সমান সমান 226 বাই 226, কাটাকাটি করলে 1 সমান সমান 1। তো ল্যামডার মান 1 পেয়ে গেলাম। আমাকে এন বিন্দুর স্থানাঙ্ক চেয়েছিল, তো এন এর এখানে বসিয়ে দেবো। তো অতএব এন সমান সমান কত হবে? -9 ইন্টু 1 প্লাস 11 বাই 1 প্লাস 1, 4 ইন্টু 1 বাই 1 প্লাস 1, 5 ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1 সমান সমান হয়ে যাবে 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2 বাই 2 কমা হচ্ছে 4 বাই 2 কমা হচ্ছে 5 থেকে 4 বাই 2 সমান সমান 1 2 2। এটি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। দেখো অঙ্কটি আমি রাফলি করে দিলাম, তোমরা ভাষা দিয়ে 6 নম্বরের মতো করে নেবে। এবারে কোশ্চেন নাম্বার 15 দেখো। মনে করো এ বি সি ডি 4টি প্রদত্ত বিন্দু দেওয়া আছে। এই 4টি প্রদত্ত বিন্দু দেওয়া আছে। এ বি এবং সি ডি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো। এ বি সরলরেখার
এবি এবং সিডি সরেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করতে হবে। তবে কীভাবে করবো? এবি সরেখা আমরা দিক অনুপাত নির্ণয় করবো এবং সিডি সরেখার দিক অনুপাত নির্ণয় করবো। দিক অনুপাত নির্ণয় করতে পারলেই আমাদের যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয় তো কস থিটার মান বের করে নেবো, সেখান থেকে থিটার মান বের করবো। তো চলো কীভাবে করবো দেখবো। এবি সরলরেখার দিক অনুপাত গুলি হলো সমান সমান কত হবে দেখো, 0 মাইনাস মাইনাস 2, 0 মাইনাস ব্র্যাকেটে মাইনাস 2, কমা 3 মাইনাস 0, কমা মাইনাস 3 মাইনাস 3 সমান সমান কত হচ্ছে? এটা মাইনাস 2 হলো, এখানে 3, এখানে মাইনাস 6। এবং সিডি সররেখাটা আরও বার করে নেবে। সিডি সররেখার দিক অনুপাত গুলি হলো কত হবে? 5 মাইনাস 3, 5 মাইনাস 3, কমা 4 মাইনাস 3, 4 মাইনাস 3, কমা 3 মাইনাস 5 সমান সমান হবে 2, 1 মাইনাস 2। ধরে নেব, ধরি এবি ও সিডি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা। অতএব আমরা জানি কস থিটা সমান সমান হয় কি? মডুলাস এই দুটির গুণফল 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস মাইনাস 6 ইন্টু মাইনাস 2 বাই রুট ওভার এগুলোর বর্গের যোগফল 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস মাইনাস 6 এর স্কোয়ার ইন্টু এগুলোর বর্গের যোগফল 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান সমান হবে মডুলাস উপরে হচ্ছে 4 প্লাস 3 1 3 প্লাস 6 2 12 বাই রুট ওভার 4 প্লাস 3 এর স্কোয়ার মানে 9, 6 এর স্কোয়ার মানে 36 ইন্টু রুট ওভার 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 1 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 সমান সমান 12, 3 15, 15 4 19 বাই রুট ওভার 36 49 হচ্ছে মানে 7 হয়ে গেল ইন্টু এদিকে 4 4 8 9 মানে হচ্ছে 3 সমান সমান 19 বাই 7 3 21। অতএব থিটা সমান সমান পেয়ে গেলাম কস ইনভার্স 19 বাই 21। এটি হয়ে গেল লাইন দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান। চলো এবার নেক্সট কোশ্চেনটা করি। এবারে কোশ্চেন নাম্বার 16-এর 1 নম্বরটা দেখো। দুটি সরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণগুলি সিদ্ধ করে। 1 নম্বরে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণকে সিদ্ধ করবে এমন দিক কোসাইন নির্ণয় করে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে হবে। তো ধরে নিব এই সমীকরণটাকে 1 নম্বর, এটাকে দেবো 2 নম্বর। তো 1 নং হতে পাই, দেখো 1 নং থেকে আমি n এর মান নির্ণয় করবো। তো n সমান কত হবে? মাইনাস এল প্লাস এম। আমার এই দুটো সমীকরণ থেকে কোনো রকমে এল আর এম এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে এন এর মান নির্ণয় করে এলে তবে বসিয়ে দিই। তো এন এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তবে কত হবে? এল স্কোয়ার থাকলো, এম স্কোয়ার থাকলো, মাইনাস এন এর মান হচ্ছে মাইনাস এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস সূত্র ফেলে দাও এল স্কোয়ার মাইনাস 2 LM মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এল স্কোয়ার কাটবে, এম স্কোয়ার কাটবে, তবে কি থাকবে এখানে? LM ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ করবে কি? হয় এল সমান 0, না হয় এম সমান 0। এবার দেখো যদি এল সমান 0 হয় তবে কি পাবো? এন এর মান কত পাবো? এন সমান কত হবে? মাইনাস 0 প্লাস এম সমান মাইনাস এম হবে। আবার আমরা কি জানি যে যদি এল এম এন দিক ও কোসাইন হয় তবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 হয়, তাই না? তো এল সমান 0, এম এর মান তো এমই থাকলো, আর এন এর মান হচ্ছে মাইনাস এম। তো মাইনাস এম তার স্কোয়ার সমান 1। এখান থেকে পাবো 2m স্কোয়ার সমান 1 ইমপ্লাস করবে এম সমান 1/√2। অতএব একটি সরলরেখার দিক কোসাইন সমূহ হলো কত পেলাম? এল মানে হচ্ছে 0, এম তো পেয়েছি 1/√2, আর এন মানে হচ্ছে মাইনাস এম মানে হচ্ছে -1/√2।
√2 পেয়ে গেলাম একটা। আবার যদি m সমান সমান 0 হয় তবে তবে n সমান সমান কত হবে? n সমান সমান হবে -l প্লাস 0 সমান সমান -l হবে। আমরা জানি l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান সমান 1। এবার যেহেতু l আকারেই আছে n এর মানটা, তো l এর মান কিছু বসবে না, lই থাকবে। m এর মান 0 আছে, 0 স্কোয়ার, আর n এর মান হচ্ছে -l তার স্কোয়ার সমান সমান 1। ইমপ্লাস করবে 2l স্কোয়ার সমান সমান 1, ইমপ্লাস করবে l সমান সমান 1/√2। অতএব n সমান সমান কত পাবো? n সমান সমান হচ্ছে -1/√2। অতএব অপর সরল রেখাটির দিক কোসাইন সমূহ হলো কত পেলাম? l মানে হচ্ছে 1/√2, m হচ্ছে 0, আর n হচ্ছে -1/√2। এবার দেখবো যদি সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হয় তবে cos থিটা সমান সমান কত হবে? যেহেতু এই সমস্ত এগুলো হচ্ছে সব দিক কোসাইন, তবে cos থিটার মান শুধু মডুলাস হয় a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, তাই না? তো তবে 0 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 0 প্লাস 1/√2 ইন্টু -1/√2 সমান সমান কত হবে? এটা 0, এটা 0, এটা হচ্ছে 1/2। তো cos থিটা সমান সমান পেলাম কত? 1/2। ইমপ্লাস করবে থিটা সমান সমান π/3, কারণ থিটার মান cos থিটা 1/√2 হলে থিটা সমান সমান π/3 হয় বা 60 ডিগ্রি হয়। তো এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবারে পরের প্রশ্ন দেখো 16-2। এখানে বলছে কি দুটি সরলরেখার যদি দিক কোসাইনগুলি এই দুটি সমীকরণকে সিদ্ধ করে তবে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম সমীকরণ যে লিখেছি 1 নং সমীকরণ, লিখব 1 নং সমীকরণ হতে পাই। এখান থেকে আমার সুবিধা মতো যার খুশি একটা মান বার করতে পারি। এখান থেকে আমি n এর মান নির্ণয় করে নিয়েছি, n সমান সমান 2l প্লাস 2m হবে। এবার এই n এর মান 2 নং সমীকরণে বসিয়ে দাও। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তবে কত হবে? n হচ্ছে 2l প্লাস 2m প্লাস lm প্লাস n এর মান হচ্ছে 2l প্লাস 2m ইন্টু l সমান সমান 0। এবার গুণ করে দাও 2lm প্লাস 2m স্কোয়ার প্লাস lm প্লাস 2l স্কোয়ার প্লাস 2ml ইকুয়াল টু 0। ইমপ্লাস করবে সাজিয়ে নিই, 2l স্কোয়ারটাকে প্রথমে লিখব, তারপরে 2টা lm, একটা 3টা, 2 5টা, 5lm প্লাস 2m স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে অঙ্কটাকে দুটা পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতি হচ্ছে একে ফ্যাক্টর করে, আর একটা পদ্ধতি হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ বিনির্ণয় করে। তো চলো আমি দুটো পদ্ধতিতে তোমাদের করে দেখাবো, তোমাদের যেটা পছন্দ সেটা করবে। তো আমি করব কি, এখানে m স্কোয়ারতে ভাগ করে দিচ্ছি, তবে কত হবে? 2l/m তার হোল স্কোয়ার প্লাস 5l/m প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো তো এটা l/m এর দ্বিঘাত সমীকরণ না? তো এটাকে 3 নম্বর দেব। ধরি প্রদত্ত সরলরেখা দুটির দিক কোসাইন সমূহ হলো l1 m1 n1 এবং l2 m2 n2। অতএব l1/m1 এবং l2/m2 হলো
3 নং সমীকরণের বীজ, তাই না? এল বাই এম, এই যে সমীকরণটা, এর বীজ তবে হবে L1/M1, L2/M2। এবার দেখো আমরা জানি ax² প্লাস bx প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণ যদি দুটি বীজ আলফা বিটা হয় তবে বীজ দ্বয়ের গুণফল সমান কত লেখা যায়? c/a। তো এই সূত্রটাকে এখানে কাজে লাগাবো। তবে আমাদের বীজ দ্বয়ের গুণফল কত হবে? এখানে L1/M1 ইন্টু L2/M2 সমান হবে c/a মানে c মানে 2/2 সমান কাটাকাটি করলে 1/1। তবে এটা ইমপ্লাইজ করবে কি L1 L2/1 লিখতে পারি, M1 M2/1 লিখতে পারি। এবার দেখো, তো এখান থেকে দেখো n এলিমিনেট করেছিলাম, ঠিক আছে? দুটো সমীকরণ থেকে nটাকে তাড়িয়ে দিয়ে L1 L2 M1 M2 আকারে পেলাম। এবার আমি অন্য কোনো কিছু একটা এলিমিনেট করব এই দুটো সমীকরণ থেকে। তো প্রথমে L আমি এলিমিনেট করেছি, এবার লিখবো আবার 1 নং সমীকরণ হতে পাই। এখান থেকে করব কি L এর মান নির্ণয় করে নাও, কত হবে? n - 2m/2 হবে। এই L এর মান 2 নম্বরে বসিয়ে দাও, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তবে কত হবে? mn প্লাস L এর মান হচ্ছে n - 2m/2 m প্লাস n, L এর মান হচ্ছে n - 2m/2 = 0। ইমপ্লাইজ করবে কি mn, আচ্ছা 2 লসাগু করে গুণ করেছি তো 2mn প্লাস nm - 2m² প্লাস n² - 2mn/2 = 0। ইমপ্লাইজ করবে, সাজিয়ে নিই আমরা, -2m², তারপরে হচ্ছে mn দুটো mn কেটে গেল, থাকলো mn প্লাস n² = 0। এখান থেকে -n² দিয়ে আমরা ভাগ করেছি, তো কত হবে? প্লাস হয়ে যাবে, এটা 2m/n তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে m/n, আর এটাও মাইনাস হয়ে যাবে 1 = 0। এটাকে 4 নম্বর সমীকরণ দাও। এবার দেখো, তবে এই সমীকরণের বীজগুলো কত হবে? অতএব 4 নং সমীকরণের বীজগুলি হলো কত হবে? m1/n1 এবং m2/n2। অতএব আমরা বলতে পারি বীজ দ্বয়ের গুণফল m1/n1 ইন্টু m2/n2 সমান কি হবে? c/a মানে -1/a হচ্ছে 2 সমান m1/m2/1 লিখব, সমান হবে n1 n2/-2 লিখব। কেন দেখো তো, m1 m2/1 আছে তাই জন্য আমরা 1 লিখলাম, এখানে -1 লিখব না। এবার দেখো এটাকে যদি আমরা একটা সমীকরণ দিয়ে দাও, ধরো এটাকে একটা, আচ্ছা এটাকে 4 নম্বর দিলাম, এটা 5 আর এটাকে 6। তবে 4 আর 6 থেকে কি পাবো? 4 ও 6 হতে পাই। কত হবে? L1 L2/1 সমান m1 m2/1 সমান n1 n2/-2 পাবো। তো তবে দেখো এখানে কিন্তু গুণটা লাগলো, কিন্তু যোগটা, দুটি বীজের যোগফলটা কিন্তু কাজে লাগছে না, তাই লিখে নিই। হ্যাঁ, আর এইখানে কি করেছি আমরা? এখানে করেছি কি -n² দিয়ে ভাগ করেছি, দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে? এখানেও সেম একই করেছিলাম আমরা, এইখানে করেছিলাম কি m² দিয়ে ভাগ করে পাই, m² দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে? এবার দেখো এটা সমান আমি ধরলাম ল্যামডা, ধরে নিলাম। তবে L1 L2 সমান ল্যামডা, m1 m2 সমান ল্যামডা, আর হচ্ছে n1 n2 সমান -2 ল্যামডা হবে। অতএব
অতএব এখানে করব, অতএব যদি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হয় তবে cos থিটা সমান সমান mod L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান সমান mod ল্যামডা প্লাস ল্যামডা মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু 0 হলো। তো ইমপ্লাস করবে কত, থিটা সমান সমান π/2, কারণ cos 90 হচ্ছে 0। তো পেয়ে গেলাম থিটার মান 90 ডিগ্রি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। তো দেখো এটি হলো একটি পদ্ধতিতে সমাধান। এবার অন্য আরেকটি পদ্ধতিতে তোমাদের সমাধান করে দেখাবো। এবার ওই অঙ্কটিকে এতটা পর্যন্ত একই রাখবো, তারপর থেকে আমি অন্য পদ্ধতিতে করে দেখাচ্ছি। এখানে করব কি, আমরা ফ্যাক্টর করব। তো 2l² 2 2 4 মানে 4 + 1 করলে হবে। তো 4lm + lm + 2m² = 0। এখান থেকে 2l কমন নেব, থাকবে l + 2m, আর এখান থেকে m কমন নেব, l + 2m = 0 হবে। ইমপ্লাইজ করবে l + 2m × 2l + m = 0। অতএব আমরা বলতে পারবো l + 2m = 0 হবে, অথবা হবে কি 2l + m = 0। এখান থেকে আমরা পেয়ে যাব l এর মান হচ্ছে -2m, আর এখান থেকে l এর মান তুমি যদি বার করো বেরোবে -m/2। ঠিক আছে। এবার দেখো যদি l = -2m হয়, দেখো যদি l = -2m হয় তবে এখানে বসো n এর মান কত হবে, তবে n = হবে 2 × -2m + 2m = -4m থেকে 2m বাদ দিলে -2m হবে। অতএব একটি সরল রেখার দিক অনুপাত লিখব, কোসাইন লিখব না, অনুপাত সমূহ হলো সমান পাচ্ছি কত, l এর মান তো হচ্ছে -2m, m ই থাকছে আর হচ্ছে -2m থাকছে। চলো এখান থেকে পেয়ে যাব, যদি m দিয়ে ভাগ করে দাও তো -2 1 -2, এটা হলো দিক অনুপাত। আবার যদি l = -m/2 হয়, -m/2 হয়, তবে n = কত পাবো, n = এখানে বসাও 2 × -m/2 প্লাস 2m, 2 2 কেটে যাবে, থাকবে হচ্ছে m, n = m। অতএব অপর সরল রেখাটির দিক অনুপাত সমূহ হলো সমান কত হবে, l এর মান কত আছে -m/2, m থাকবে আর n এর মান হচ্ছে m। এখানে করছি কি, আমি 2 দিয়ে গুণ করে দাও, আর m দিয়ে ভাগ করেছি, তো 2 দিয়ে গুণ করলে হবে -1, -2, 2 হবে, আর m দিয়ে ভাগ করে দিলাম তো m তো কেটে গেল, আর 2 দিয়ে গুণ করলাম তো এটা 1 হয়ে গেল, এটা 2, এটা 2 হলো। ঠিক আছে। তো এগুলো কি পেলাম, দিক অনুপাত পেলাম। এবার লিখবো যদি সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হয় তবে সূত্র ফেলবো cos θ = cos θ = হবে মডুলাস এই দুটির গুণফল, কত হবে -2 × -1 প্লাস 1 × 2 প্লাস -2 × 2 বাই √ প্রত্যেকটা বর্গের যোগফল, তো -2 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার ইন্টু √ এগুলোর বর্গের যোগফল -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান হবে কত, উপরে হয়ে গেল 2, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে -4,
আর বাই হয়ে যাচ্ছে 2 2 4 1 4 4 4 8 1 9 √9 মানে হচ্ছে 3 ইন্টু এটাও হবে √9 মানে হচ্ছে 3। তো উপরে যোগ ফল হচ্ছে 0 হয়ে গেল কেটে কেটে, তো তার মানে 0/9 মানে 0, অতএব থিটা সমান পেয়ে যাবো π/2। এটি হয়ে গেল অ্যান্সার। তো দেখো এটি আরও একটি পদ্ধতিতে করলাম। তো তোমাদের একটি অঙ্ক দুটি পদ্ধতিতে শেখালাম, তোমাদের যেটা পদ্ধতি ভালো লাগবে সেই পদ্ধতিতে করবে। আর পরের যে 16 3 এবং 4 আছে, 16 3 এবং 4 সেই দুটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো কমেন্ট বক্সে লিখবে, আমি আবার করে দেবো পরের ভিডিওতে। ও আরেকটি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার এগুলো তো দিক কোসাইন বলা ছিল, আপনি দিক অনুপাত কেন লিখলেন? কারণ হচ্ছে দেখো আমরা এই আকারে লিখেছি না, এখান থেকে ভাগ করে এই সংখ্যা পাচ্ছি তো m দিয়ে ভাগ করে, তো এদের কিন্তু বর্গের যোগফল 1 নয়, তাই এরা দিক অনুপাত দিক কোসাইন নয়। ঠিক আছে, বোঝা গেছে? তবে আজকের মতো এখানেই থাক। নেক্সট ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 70 থেকে স্টার্ট করব। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো এবং লাইকের পাশে একটা হাইপ বাটন আছে, সেই বাটনটি প্রেস করো যাতে করে আমার ভিডিওগুলি সবার কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।